আপনার নাম কি? হিমেল, তানভীর রহমান হিমেল। ওকে। আচ্ছা, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত অটোমেটিক ডিফারেন্সিয়েশন পড়ছিলাম। আজকে অটোমেটিক ডিফারেন্সিয়েশনটাই আরেকবার রিভিউ করি। ওকে, আচ্ছা, ফাংশন লাগবে একটা। আসেন একটা ফাংশন নেই, e টু দি পাওয়ার ওকে। এই ফাংশনটা নেই। এই ফাংশনের আমরা বাইর করব, গ্রেডিয়েন্ট বাইর করব কোন একটা পয়েন্টে। আচ্ছা, কোন পয়েন্টে বাইর করব? 1 পয়েন্টে বাইর করি, ঠিক আছে? ওকে, তো অটোমেটিক ডিফারেন্সিয়েশন স্টেপগুলা শর্টে লিখি। কী কী করতে হবে আমাদের? কম্পিউটেশনাল গ্রাফ বানাইতে হবে, তারপরে ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবলের নাম দিতে হবে, তারপরে ইন্টারমিডিয়েটের ভ্যালু ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবলস, তারপরে ডেরিভেটিভ বাইর করতে হবে, ফাইন্ড ডেরিভেটিভস, তারপরে ডেরিভেটিভ ক্যালকুলেট করা লাগবে। আচ্ছা, এখানে আমার ইন্টারমিডিয়েট ডেরিভেটিভ লেখা উচিত। ফাইন্ড ইন্টারমিডিয়েট ডেরিভেটিভস, ক্যালকুলেট ইন্টারমিডিয়েট ডেরিভেটিভস, আর লাস্টে অ্যাকুমুলেট করা লাগবে। ওকে, ঠিক আছে। তো এই ফাংশনের জন্য তাইলে আমরা আগে কম্পিউটেশনাল গ্রাফটা লিখি। কম্পিউটেশনাল গ্রাফ হবে এইরকম, x1 x2। আচ্ছা, প্রথমে কি করা লাগবে? প্রথমে এই দুইটাকে গুণ দেওয়া লাগবে। ওকে, আচ্ছা, তারপরে আচ্ছা আমি একটু অন্যভাবে আঁকি। গুণ দেওয়া লাগবে, গুণ দেওয়ার পরে এই গুণফলটাকে সাইনের মধ্যে পাঠানো লাগবে। একটু বড় বড় করি আর কি। সাইনের মধ্যে পাঠানো লাগবে, তারপরে এটাকে x1 এর সাথে যোগ করা লাগবে। যোগ করা লাগবে, যোগফলটাকে এক্সপোনেনশিয়াল ফাংশনের মধ্যে পাঠানো লাগবে, তারপর আউটপুট হলো f। বুঝছেন? ডাজ ইট মেক সেন্স? আচ্ছা, ওকে। স্টেপ 1 হইল আগে ভ্যারিয়েবলগুলোর নাম দেই। ওকে, এইটার নাম দিলাম u, এইটার নাম দিলাম v, এটার নাম দিলাম v, এটার নাম দিলাম w, এইটার নাম দিলাম, এটা আসলে নাম না দিলেও চলবে। ওকে, এটার নাম f।
ওকে, নেক্সট স্টেপ হইল এই যে ভ্যারিয়েবল যেগুলো নাম দিছি এগুলো ভ্যালু বাইর করা। আচ্ছা, কোন পয়েন্টে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতে চাই? এই পয়েন্টে। তাইলে x1 এর ভ্যালু হইল 1, x2 এর ভ্যালু 1। আচ্ছা, u এর ভ্যালু কত? এই সিম্বল দেখেন গুণ, তাহলে 1 আর 1 গুণ করতে হবে, u এর ভ্যালু হবে 1। আচ্ছা, তারপর v এর ভ্যালু কত হবে? v এর ভ্যালু হইল u কে সাইনের ভিতরে পাঠাতে হবে, তাহলে v এর ভ্যালু হবে sin 1। sin 1 এর কিছু একটা ভ্যালু আসে, আমি sin 1 কে sin 1 এর মতোই রেখে দিই, sin 1। আচ্ছা, তারপর w হবে হইল এইটা আর এইটার যোগফল, এইটার ভ্যালু 1, এটার ভ্যালু sin 1, তাহলে w এর ভ্যালু হবে 1 প্লাস sin 1। আর এইটাকে যদি এক্সপোনেনশিয়াল ফাংশনের ভিতরে পাঠাই তাহলে এটার ভ্যালু হবে হইল e টু দি পাওয়ার 1 প্লাস sin 1। ওকে, আসলে একটা নাম দিলে ভালো হইতো। র্যাম নেই নাকি? f e to the power 1 plus sin 1। ওকে, নেক্সট স্টেপ হইল ইন্টারমিডিয়েট আমাদের ডেরিভেটিভগুলো লেখা। আচ্ছা, ইন্টারমিডিয়েট ডেরিভেটিভ মানে এই এজগুলোর উপর আমরা ডেরিভেটিভের ফর্মুলা লিখব। ওকে, আচ্ছা, এই ডেরিভেটিভটা কি হবে? অর্থাৎ du del u বাই del x2, এটা কি হবে বলতে পারবেন? u কি? u হইল মাল্টিপ্লিকেশন সাইনের আউটপুট, যেটা u হইল x1 x2, তাহলে এটা কি হবে? x1। ওকে, আচ্ছা, এইটা কি হবে? x2। এইটা কি হবে? এইটার আউটপুট হলো v আর এটার আউটপুট হলো u, অর্থাৎ আমাদের del v বাই del u ক্যালকুলেট করতে হবে। v এর সাথে u এর সম্পর্ক কি? সাইন, অর্থাৎ v ইকুয়ালস টু সাইন u, তাহলে del v বাই del u কত? cos u। আচ্ছা, এটা হয়তো ফার্স্ট গেছি, বুঝছেন কি হয়েছে? আমরা একটা এজে এই নোডের মানে যেই লেটারটা দিছি বা যেই সিম্বলটা দিছি, এই সিম্বলটাকে এই সিম্বলের রিসপেক্টে ডেরিভেটিভ বাইর করব। ওকে, সামনেটাকে পিছনটা রিসপেক্টে ডেরিভেটিভ করব, আর ওই ডেরিভেটিভের ফর্মুলাটা এজের উপর লিখব। আচ্ছা, তো আমরা ডেরিভেটিভ তো v এর সাথে u এর সম্পর্কটা লিখছি sin u, তারপরে এটা ডেরিভেটিভ করছি, তো এইটা আসবে হইল cos u। ওকে, আচ্ছা, তারপরেরটা হইল, আচ্ছা, এখন এখানে দুইটা এজ আছে, আমাকে w কে v আর x1 এর রিসপেক্টে লিখতে হবে, অর্থাৎ w ইকুয়ালস টু আপনার দুইটা যোগ হইতেছে, আচ্ছা, v প্লাস x1। তাহলে w কে v এর রিসপেক্টে ডেরিভেটিভ করলে কি পাবো? এই যে এইটাকে এইটা রিসপেক্টে ডেরিভেটিভ করবেন, 1 পাবো না? বুঝতেছেন w এর সাথে v আর x1 এর সম্পর্ক কি? হারিয়ে গেছেন? এই আচ্ছা, এই এজ কাকে কাকে কানেক্ট করতেছে? w কে আর v কে কানেক্ট করতেছে, ঠিক আছে? তো এই এজে আমি w ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু v লিখবো। এখন w এর সাথে v এর সম্পর্ক কি? মানে w এর মধ্যে এজ দেখেন দুইটা রাস্তা যাইতেছে, মানে দুইটা ভ্যারিয়েবল যাচ্ছে, একটা ভ্যারিয়েবল হলো x1 যাচ্ছে আর একটা v যাচ্ছে, তাইলে w হইল v প্লাস x1। মানে আমরা বেসিক্যালি যেটা করছি এইটাকে v নাম দিছি আর কি, এটাকে v নাম দিয়েছিলাম আর এটাকে w নাম দিয়েছিলাম, তো w ইকুয়ালস টু v প্লাস x1। তো w কে v রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি পাওয়া যায়? 1 পাওয়া যায়, লিখলাম 1। আচ্ছা, আর w কে যদি x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করি আবার 1। নেক্সট, এখন কি করতে হবে? f কে w রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। f এর সাথে w সম্পর্ক কি? e টু দি পাওয়ার w। কেন বুঝতেছেন যে e টু দি পাওয়ার w? আচ্ছা, তো w রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি পাবো? e টু দি পাওয়ার w পাবো, শেষ। ওকে, নেক্সট স্টেপ হইল এই যে ডেরিভেটিভগুলো লিখলাম এগুলো ভ্যালু বসাইতে হবে।
এটা ভ্যালু কত x1 অর্থাৎ 1, x2 এর ভ্যালু কত 1, কমা না দেই এমনি লিখি 1। ওকে, cos u এর ভ্যালু কত, u এর ভ্যালু 1, তাহলে cos 1। আচ্ছা, এটা তো 1 1, এখানে কিছু চেঞ্জ করে নাই। e টু দি পাওয়ার w ভ্যালু কত হবে, w ভ্যালু 1 প্লাস সাইন 1, তাহলে e টু দি পাওয়ার w ভ্যালু হবে এটা 1 প্লাস সাইন 1। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ভুল করছি, e টু দি পাওয়ার 1 প্লাস সাইন 1। ওকে, আচ্ছা, এবার হলো অ্যাকুমুলেশন। তো অ্যাকুমুলেশন করার সময় কালার চেঞ্জ করি। আচ্ছা, আমরা প্রত্যেকটা নোডে হইলো পিছন থেকে আসতে থাকবো, গুণ দিব, যোগ করব, এমনি আসতে থাকবো। ওকে, এই নোডের গ্রেডিয়েন্ট হইলো 1। আচ্ছা, প্রত্যেকটা নোডে কি বসাবো, বেসিক্যালি এই নোডে বসাবো এফ কে এফ এর রেসপেক্টিভ ডেরিভেটিভ করলে যেটা পাওয়া যায় সেটা বসাবো। তো এফ কে এফ এর রেসপেক্টিভ ডেরিভেটিভ করলে তো 1 পাওয়া যায়। আচ্ছা, এই নোডে কি বসাবো, এইটার গ্রেডিয়েন্ট গুণ এই রাস্তার গ্রেডিয়েন্ট, অর্থাৎ 1 ইন্টু এই জিনিসটা, এইটার এইটা গুণ করব, গুণ করে তারপরে এই নোডে লিখবো। তাহলে এই নোডে আমার লেখা হবে হইল ই টু দি পাওয়ার 1 প্লাস সাইন 1। ঠিক আছে, 1টা কেন হইল? আচ্ছা, এখানে 1 কেন হইল? আচ্ছা, আমরা প্রত্যেক নোডে আসলে যে ভ্যালুটা জমা হচ্ছে ওইটা কি জমা হচ্ছে, ওইটা হইল আমার ফাইনাল ফাংশনের সাপেক্ষে এই ভ্যালুর এই যেই ভ্যারিয়েবলটা এইটা ডেরিভেটিভ নিলে যেটা পাইতাম সেইটা জমা হচ্ছে। তো এই নোডে বেসিক্যালি ডেল এফ বাই ডেল ডাব্লিউ জমা হবে, এই নোডে ডেল এফ বাই ডেল ভি জমা হবে, এই নোডে ডেল এফ বাই ডেল ইউ জমা হবে। আচ্ছা, তো এই নোডের আউটপুট কি এফ, তো এফ কে এফ এর রেসপেক্টিভ ডেরিভেটিভ করলে কি পাওয়া যায় 1। অথবা আপনি এমনও চিন্তা করতে পারেন যে অ্যালগরিদমটা 1 দিয়ে শুরু করতেছি। ওকে, মানে ধরেন আমার যদি এরকম থাকে এফ দুইটা ভ্যারিয়েবলের ফাংশন ইউ আর ভি এর ফাংশন, তাইলে আমি আবার ইউ ধরেন এক্স আর ওয়াই এর ফাংশন, তাইলে আমি ডেল এফ বাই ডেল এক্স আর এটা ধরেন ওয়াই এর ফাংশন, এটা কি লিখতাম ডেল এফ বাই ডেল ইউ গুণ ডেল ইউ বাই ডেল এক্স, রাইট। আমি কাইন্ড অফ এইটার আগে ডেল এফ বাই ডেল এফ দিয়ে গুণ দিয়ে নিচ্ছি। তো অ্যালগরিদমটা স্টার্ট করার জন্য যে ভ্যালুটা লাগে সেটা। ওকে, আচ্ছা, তারপরে এখান থেকে এখানে আসবো, এখান থেকে এখানে আসার সময় এইটা সাথে এইটা গুণ হবে, তাহলে এখানে এসে জমা হবে আবার ই টু দি পাওয়ার 1 প্লাস সাইন 1ই জমা হবে। আচ্ছা, তারপর এখান থেকে আবার যখন এখানে আসবো তখন এই জিনিসটা গুণ হবে, অর্থাৎ ই টু দি পাওয়ার 1 প্লাস সাইন 1 গুণ কজ 1। ওকে, আবার এখান থেকে যখন এখানে আসবো তখন এটার সাথে এটা গুণ হবে, অর্থাৎ ই টু দি পাওয়ার 1 প্লাস সাইন 1 গুণ কজ 1। আচ্ছা, এক্স টু রেসপেক্টে ডেরিভেটিভ পেয়ে গেছি, এবার এই ক্যালকুলেশনটা করা লাগবে। এখানে দেখেন দুইটা রাস্তা এসে এই জায়গায় যোগ হয়েছে, তাহলে এইটা গুণ এইটা প্লাস এইটা গুণ এইটা, এই দুইটার যোগফল এখানে লিখতে হবে, অর্থাৎ আপনাকে লিখতে হবে 1 প্লাস সাইন 1 গুণ cos 1 গুণ 1 প্লাস ই টু দি পাওয়ার 1 প্লাস সাইন 1 গুণ 1। ওকে, বুঝছেন কি করছি? আমরা যখন পিছনে যাব তখন একটা নোডের রিসপেক্টে গ্রেডিয়েন্ট লেখার সময় ওই নোডে যেই রাস্তা থেকে গ্রেডিয়েন্ট আসতেছে ওই সবগুলো রাস্তার গ্রেডিয়েন্টের অ্যাকুমুলেশন করব। অ্যাকুমুলেশন করার নিয়ম হইল যেমন এই নোডের সাথে এই নোড কানেক্টেড, তো এই নোডে যে গ্রেডিয়েন্ট জমা হয়েছে এটার সাথে এই রাস্তার গ্রেডিয়েন্ট গুণ দিয়ে তারপর এখানে লিখব। আর এইটার সাথে এই নোডও কানেক্টেড, এই নোডও কানেক্টেড, তো এইটার গ্রেডিয়েন্টের সাথে এইটা গুণ দিব, আবার এইটার গ্রেডিয়েন্টের সাথে এইটা গুণ দিব, তারপর দুইটার যোগফল এখানে লিখব। ওকে, কেন লিখতেছি? কারণ মানে ইফ আই রিভিউ অ্যাগেইন, ধরেন আমার যদি এরকম একটা জিনিস থাকে তাহলে ডেল এফ বাই ডেল ওয়াই কী হবে? এই রাস্তার গ্রেডিয়েন্ট প্লাস এই রাস্তার গ্রেডিয়েন্ট। ওকে, অর্থাৎ
আপনি এমনিও চিন্তা করতে পারেন। এই দুইটাই ওয়াইয়ের ফাংশন। তো আপনার তাইলে ওয়াইয়ে পৌঁছানো যায় দুই রাস্তায় দিয়ে, তো এই দুই রাস্তায় গ্রেডিয়েন্ট আমরা যোগ করি, ওই যোগফলটাই আর কি বেসিক্যালি এই জায়গায় হচ্ছে। এবং আমাদের যেটা পাওয়ার কথা ছিল সেটাই আসলে আমরা পাইছি। আপনারা যদি হাতে কলমে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতেন তাইলে দেখেন কি আসতো, e⁻ x1 প্লাস সাইন x1 x2। তো এটাকে যদি আমি f হয়, এটা যদি x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি পাইতাম, e⁻ x1 প্লাস সাইন x1 x2, অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশন ডেরিভেটিভ তো এক্সপোনেনশিয়াল নিজেই, তারপর ভিতর জিনিসটাকে ডেরিভেটিভ করতাম, ভিতর জিনিসটা ডেরিভেটিভ করলে বাসতো 1 প্লাস cos x1 x2 গুণ x2। কেমনে লিখলাম, এই জিনিসটাকে ডেরিভেটিভ করলে x1 এর ডেরিভেটিভ কত 1, আর সাইনের ডেরিভেটিভ হলো cos, আর তারপর আবার ভিতরে জিনিসটাকে ডেরিভেটিভ করা লাগবে। তো x1 x2 কে ডেরিভেটিভ করলে x2 পাবো x1 এর রেসপেক্টে। তাহলে এইটার মধ্যে এখন যদি আপনি 1,1 বসান তাহলে কি পাবেন দেখেন, e⁻, এখানে যদি 1 প্লাস সাইন 1 পাবেন, এখানে 1 পাবেন, এখানে cos 1 পাবেন গুণ 1। এটা আসবে না 1 1 যদি এক্সপ্রেশনে বসাই, দেখেন আমাদের এখানেও কিন্তু এই জিনিসটাই আসছে। ওইখানে জাস্ট 1 প্লাস সাইন 1টা কমন নেওয়া, এটা কমন নিলেই ভিতরের জিনিসটা চলে আসবে। কোনটা কিভাবে আনছি, কোন ফাইনালটা, এইটা কোথ থেকে আসছে, মানে এই পুরাটা আবার এক্সপ্লেইন করব। আচ্ছা এইটা কিভাবে আসছে এইটা জানতে চাচ্ছেন? এইটা তো পুরা জিনিসটা রান করার ফলে আসছে, মানে আপনি কি পুরো অ্যালগরিদমটা আবার এক্সপ্লেইন করতে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাকুমুলেশন তো করেই ফেলছি, মানে এই স্টেপগুলোই অ্যাকুমুলেশন স্টেপ ছিল। আমরা যে ইন্ডিভিজুয়াল নোডে যে গ্রেডিয়েন্টগুলো লিখছি এটাই অ্যাকুমুলেশন স্টেপ ছিল। ওকে, আচ্ছা ফাইনাল আনসার হইল আপনার ডেল এফ বাই ডেল x1, এইটা হইল এই জিনিসটা, আর ডেল এফ বাই ডেল x2 এটা হইল এই জিনিসটা। তো এই জিনিসগুলো ভ্যালু, মানে আমি তো এক্সপ্রেশন লিখছি, তবে আপনি যখন কম্পিউটারে ক্যালকুলেট করবে তখন তো এক্সপ্রেশনগুলো লিখবে না, এটা তো ধরেন একটা ভ্যালু থাকবে, আমি সুবিধার জন্য এখানে এক্সপ্রেশনগুলো লিখছি, কিন্তু এটা হয়তো সাইন 1 এর ভ্যালু কিছু একটা হবে, ধরেন 0.8 সামথিং হয়তো হবে, ওইটার সাথে সে cos 1 এর যা ভ্যালু আছে সেটা গুণ দিয়ে ক্যালকুলেট করে এখানে জমা করতে থাকবে আর কি। হ্যাঁ, একটা প্রবলেম তো থাকবেই অ্যাটলিস্ট। কোয়েশ্চেন তো বানাই নাই, কয় মাসে থাকবে এটাকে এখন কেমনে বলবো? কনভার্সন হয়তো কিছু হবে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 আচ্ছা। তো এইটাই বেসিক্যালি আপনার অটোমেটিক ডিফারেন্সিয়েশন। আমরা অটোমেটিক ডিফারেন্সিয়েশন কেন করি, ওই যে অলরেডি এক্সপ্লেন করছি যে আমাদের কিছু ক্যালকুলেশন সেভ হয়, অর্থাৎ যেমন আপনার এখন যদি x2 রেসপেক্টে ডেরিভেটিভ করতে চাই তাইলে, আচ্ছা x2 রেসপেক্টে ডেরিভেটিভ করলে যেই এক্সপ্রেশনটা আসে সেটা লিখি, আসবে হইলে এই জিনিসটা সাইন x1 x2 গুণ x1 এর ডেরিভেটিভ তো 0 হবে, আর এই জিনিসটা ডেরিভেটিভ হবে cos x1 x2 গুণ x1। ওকে,
আচ্ছা, এটা হলো এক্স টু রেসপেক্টেড ডেরিভেটিভ। তো আমরা অটোমেটিক ডিফারেন্সিয়েশন কেন করি? কারণ হলো দেখেন এক্স টু রেসপেক্টেড ডেরিভেটিভ করার সময় আমার এই ভ্যালুটা ক্যালকুলেট করা লাগতেছে, যেটা x1ও ক্যালকুলেট করা লাগছিল। তো এই দুইটা আমরা যদি দুইবার ক্যালকুলেট না করে একবার ক্যালকুলেট করি, যেটা এখানে হয়েছে, এই যে এখানে কিন্তু একবারই ক্যালকুলেট হয়েছে, এই ভ্যালুটাই কিন্তু x1 এর ডেরিভেটিভ ক্যালকুলেট করার সময় দুইবার ইউজ হয়েছে, একবার এখানে ইউজ হয়েছে আরেকবার এখানে ইউজ হয়েছে। তো আমরা যদি এরকম ক্যালকুলেট করে যেগুলো কমন, যেই ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবলগুলার ডেরিভেটিভগুলো কমন, সেই কমন ডেরিভেটিভগুলো যদি ক্যালকুলেট করে জমা করে রাখি, তারপর ইউজ করি, তাহলে আমাদের বেশ কিছু ক্যালকুলেশন সেভ হয়। তো এখানে এইটা ধরেন একটা দুইটা ভ্যারিয়েবলের ফাংশন, খুব বেশি কমপ্লিকেটেডও না। তো এইখানেও যে সেভিংস খুব বেশি হয়েছে সেরকম না, এখানে সেভিংস হয়েছে কি পরিমাণ, cos x1 x2, এখানেও কিছু পরিমাণ সেভিংস হয়েছে। যেমন এই যে এই জিনিসটা একবার ক্যালকুলেট করছি, দুইবার না। যেমন এই জিনিসটা কিন্তু এখানে একবার ক্যালকুলেট করা লাগতো, এখানে একবার ক্যালকুলেট করা লাগতো। এইটা এই গ্রাফের মধ্যে একবার ক্যালকুলেট করা হয়েছে, এই ভ্যালুটা একবার ক্যালকুলেট করা হয়েছে। তো অনেক কিছুই, বেশ কিছু জিনিসই একবার করেই ক্যালকুলেট করা হয়েছে। তো আমাদের সেভিংস হইল 1 2 অ্যারাউন্ড 3-4টা অপারেশন সেভ হয়েছে। তো তবে এটা দুইটা ভ্যারিয়েবলের ফাংশন। তবে আপনি যদি রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করেন, তো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে যে ফাংশনগুলো অ্যারেঞ্জ করে ওগুলো অনেক বড়। যেমন যে এক্সাম্পলটা দিচ্ছি ক্লাসে, নিউরাল নেটওয়ার্ক, ধরেন একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বেসিক্যালি এরকম একটা ফাংশন, 100 প্যারামিটার একটা 100 কোটি প্যারামিটার একটা ফাংশন, 1 বিলিয়ন প্যারামিটার একটা ফাংশন। তো ওই 1 বিলিয়ন প্যারামিটারে ধরেন দুইটা ভ্যারিয়েবলের জন্য যদি আপনার 3-4টা অপারেশন সেভ হয়, তাইলে 1 বিলিয়ন প্যারামিটারের জন্য আপনার হয়তো একটা রানে এরকম 300 কোটি অপারেশন সেভ হবে, হুইচ ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ সেভিংস। ঠিক আছে, এই কারণে আর কি এই জিনিসটা করি। আচ্ছা, এখন ওকে, দিস ওয়াজ দ্য মেইন আইডিয়া। আপনাদের এই যে মোডটা পড়াইলাম, এই মোডে অ্যাকুমুলেশন স্টেপটা রান করতেছি কেমনে, এই লাস্টের থেকে শুরু করতেছি, তারপরে পিছন দিকে আগাইতেছি। এইটার একটা নাম আছে, এইটা হলো রিভার্স মোড অটোমেটিক ডিফারেন্সিয়েশন। ওকে, হ্যাঁ। তো যেহেতু রিভার্স মোড নাম বুঝতে পারতেছেন, একটা ফরওয়ার্ড মোডও আছে। আচ্ছা, তো কোন মোডটা ব্যবহার করব, এইটা আসলে মানে দুইটাই আপনাকে ঠিক রেজাল্ট দিবে, ঠিক আছে। তবে দুইটার কস্ট সেম না, এবং কস্ট ডিপেন্ড করে যে আপনার আউটপুট কয়টা, ইনপুট কয়টা। আমরা তো এখন পর্যন্ত খালি ওয়ান আউটপুট ফাংশন নিয়ে কাজ করতেছি, অর্থাৎ আপনার ইনপুট ভ্যারিয়েবল একাধিক থাকবে, কিন্তু আউটপুট ভ্যারিয়েবল খালি একটাই। এই ধরনের ফাংশনের জন্য আপনার রিভার্স মোডটাই বেশি কস্ট সেভিং, বেশি এফিশিয়েন্ট। তবে এমন কিছু ফাংশনও অ্যারাইজ করতে পারে যেখানে আপনার আউটপুট একটা না, মাল্টিপল আউটপুট আছে। এক্সাম্পল ধরেন, আপনারা কেউ যদি নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করে থাকেন, ধরেন ক্লাসিফিকেশন নেটওয়ার্ক, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক দিয়ে ক্লাসিফিকেশন করে। অর্থাৎ ক্লাসিফিকেশন হইলে এরকম যে আপনাকে আমি একটা ছবি দিলাম, ধরলাম কুকুরের ছবি দিলাম, তো নেটওয়ার্কটা বলতে পারতেছি নাকি যে ছবিটা দিচ্ছি ওটা কুকুরের ছবি নাকি বিড়ালের ছবি নাকি ঘোড়ার ছবি, এটসেট্রা। তো ধরেন আপনার 10টা অ্যানিমেল আছে, 10টা অ্যানিমেলের ছবি হয়তো আপনি ইনপুট দিবেন, এবং আপনার নেটওয়ার্কটা আউটপুট দিবে যে যেই ছবিটা ইনপুট দিচ্ছেন এইটা ধরেন কুকুর হওয়ার প্রবাবিলিটি কত, ঘোড়া হওয়ার প্রবাবিলিটি কত। ঠিক আছে, তো এইটা মাল্টিপল ভ্যালু আউটপুট দেয়, মানে জাস্ট একটা ভ্যালু আউটপুট দেয় না, যে আপনাকে কোনো নাম আউটপুট দিবে না, যে কুকুর বা বিড়াল এরকম কোনো নাম আউটপুট দিবে না। আপনাকে যে আউটপুট দিবে, একটা ভেক্টর আউটপুট দিবে, যেই ভেক্টরের মধ্যে প্রবাবিলিটি এনকোডেড থাকবে, যে এটা কুকুর হওয়ার প্রবাবিলিটি কত, বিড়াল হওয়ার প্রবাবিলিটি কত, এটসেট্রা। তো এরকম ফাংশনও থাকতে পারে যেখানে আপনার আউটপুট একটা না, আউটপুট একাধিক। আচ্ছা, তো যেইসব ফাংশনে আপনার আউটপুট ভ্যারিয়েবলের সংখ্যা ইনপুট ভ্যারিয়েবলের চেয়ে বেশি, সেই সব ফাংশনে আবার ফরওয়ার্ড মোডটা বেশি এফিশিয়েন্ট। ওকে, যদি আউটপুটের সংখ্যা কম হয় ইনপুটের সংখ্যা চেয়ে, তাহলে রিভার্স মোডটা বেশি এফিশিয়েন্ট হয়। আর যদি আউটপুটের সংখ্যা বেশি হয়, তাহলে ফরওয়ার্ড মোডটা বেশি এফিশিয়েন্ট হয়। অর্থাৎ যেই সাইডে ভ্যারিয়েবল কম, ওই সাইড থেকে শুরু করলে আপনার বেশি এফিশিয়েন্ট হবে। আচ্ছা, ওই এফিশিয়েন্সিতে যাওয়ার আগে আরেকটা জিনিস বলি, যে আমরা যখন রিয়েল লাইফে কোড করব, তখন এক্স্যাক্টলি এই অর্ডারে রান করব না। ওকে, প্রথমে আপনাকে একটা কম্পিউটেশনাল গ্রাফ বানাইতে হবে। বানানোর পরে আপনি একটা জিনিস খেয়াল করতে পারেন যে
আমি এখন কি করছি, ধরেন ভ্যারিয়েবলগুলোর নাম দিছি, একটা স্টেপে ভ্যারিয়েবলের নাম দিছি, নেক্সট স্টেপে ভ্যারিয়েবলের ভ্যালু বসাইছি, তারপরের স্টেপে ডেরিভেটিভের ফর্মুলা লিখছি, তারপর স্টেপে ডেরিভেটিভের ফর্মুলা বসাইছি, তারপর অ্যাকুমুলেট করছি। ওকে, তো যখন কম্পিউটারে কোড করা হয় তখন এই 4টা স্টেপ একবারে রান করা যায়, আপনাকে একবার করে রান করা লাগবে না। কেন দেখেন, আমি x1 আর x2-র ভ্যালু ধরেন ফার্স্ট স্টেপে বসাইলাম, তারপরে যখন গ্রাফে আগাবো আমি এজ বরাবর এই দুইটা ডেরিভেটিভের ফর্মুলা বসাই ফেলতে পারি এবং একই সাথে ভ্যালুগুলোর সাথে সাথে বসাই ফেলতে পারি। কেন? কারণ এই দুইটা ডেরিভেটিভের ভ্যালু কিন্তু সামনের কোনো ভ্যালুর উপর ডিপেন্ড করে না, জাস্ট x1 আর x2-র উপর ডিপেন্ড করে। তো আগের স্টেপে যেহেতু x1 আর x2-র ভ্যালু পাই গেছি, আমি গ্রাফ বরাবর আগাইতে যে এই জায়গায় সাথে সাথে এই দুইটা ভ্যালু বসাই দিতে পারবো। বুঝতে পারতেছেন? তারপরে যদি আবার আগাই, তারপরে দেখেন আমি তারপরের স্টেপে এইটা ক্যালকুলেট করতে পারবো, এইটার থেকে যখন সামনে আগাবো এইটার ভ্যালুটা জাস্ট এইটার ভ্যালুর উপর ডিপেন্ড করে, তার সামনের কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। তো আমি যখন গ্রাফটা সামনে একটার পর একটা স্টেপ ট্র্যাভার্স করতে থাকবো, প্রত্যেক স্টেপে আমি সাথে সাথে ভ্যালুগুলো বসাই দিতে পারবো। আপনাদের একটা করে পড়াইছি যাতে বোঝার সুবিধার জন্য যে কী হইতেছে, কারণ একসাথে অনেক কিছু দিয়ে দিলে হয়তো মাইন্ডের মধ্যে ঢুকতে অসুবিধা হবে। কিন্তু রিয়েল লাইফে আপনি আরেকটু এফিসিয়েন্টলি কোড করতে পারেন। মানে আপনার এখানে ধরেন 4টা স্টেপ আছে, এই 4টা স্টেপ 4বারে করার দরকার নেই, এটা একবারে করা সম্ভব। ওকে, আপনি একবার গ্রাফটা ট্রাভার্স করবেন, ওই এক ট্রাভার্সালের সময় আপনি ভ্যারিয়েবলের ভ্যালু, গ্রেডিয়েন্টের ভ্যালু সব একটার পর একটা বসায় থাকতে পারবেন। ওকে, আচ্ছা, ফরওয়ার্ড মোডে আরেকটা সুবিধা আছে। সুবিধা হইল রিভার্স মোডে কি করা লাগে দেখেন, আপনি যখন রিভার্স মোডে একবার সামনে যাওয়া লাগবে, একবার পিছনে যাওয়া লাগবে। ওকে, আপনি যখন সামনে যাবেন তখন সবগুলো ইন্টারমিডিয়েট গ্রেডিয়েন্টের ভ্যালু ক্যালকুলেট করে সামনে যাবেন, তারপর পিছনে যাওয়ার সময় আবার অ্যাকুমুলেট করবেন। ফরওয়ার্ড মোডে তো রিভার্স মোডে এই একটা কস্ট আছে যে আপনি যখন সামনে আগাইতেছেন যে ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো ক্যালকুলেট করছেন ওইগুলো জমা করে রাখতে হবে, সামনে আগানোর আগে জমা করে রাখতে হবে, ওই ভ্যালুগুলো ইউজ হবে যখন আবার পিছনে আসবেন তখন। ফরওয়ার্ড মোডে জমা করা লাগে না কোনো কিছু। ওকে, ফরওয়ার্ড মোডে আপনি মানে আগাইতে থাকবেন আর ক্যালকুলেট করতে থাকবেন, আগাইতে থাকবেন আর ক্যালকুলেট করতে থাকবেন, ওইখানে কোনো জমা করা লাগে না। তো ফরওয়ার্ড মোডে মেমোরি কস্ট নাই কোনো। রিভার্স মোডে একটা মেমোরি কস্ট আছে যে ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো মানে আপনার অ্যাকুমুলেশনের আগ পর্যন্ত স্টোর করে রাখা লাগে, কিন্তু ফরওয়ার্ড মোডে আপনি সামনে আগানোর সময় অ্যাকুমুলেট করতে পারবেন। যদিও ফরওয়ার্ড মোডটা এখনও বলি নাই, বলবো আগানোর সময় অ্যাকুমুলেট করতে পারবেন, তো ওইটা এক দফায় হয়ে যায়। আচ্ছা, তো বলতে পারেন তাহলে স্যার ফরওয়ার্ড মোড ইউজ করলেই বেটার। আচ্ছা, ফরওয়ার্ড মোড ইউজ করলে একটু অসুবিধাও আছে, ট্রেড অফ আছে, ট্রেড অফটা আমরা দেখবো। ফরওয়ার্ড মোডে আপনার যেমন রিভার্স মোডে আমার অ্যাকুমুলেশন কয়বার রান করা লাগছে, একবার। ফরওয়ার্ড মোডে আপনার যতগুলো ইনপুট ভ্যারিয়েবল আছে ততবার অ্যাকুমুলেশন রান করা লাগবে। তো আপনার ধরেন এখন দুইটা ইনপুট ভ্যারিয়েবল আছে, আপনাকে 2বার অ্যাকুমুলেশন রান করা লাগবে এই ∂f/∂x1 আর ∂x/∂x2 পাইতে। তো বুঝতে পারতেছেন যদি আপনার ইনপুট ভ্যারিয়েবল সংখ্যা অনেক বেশি হয় তাইলে এই অ্যাকুমুলেশন রান করতে আর কি প্যারা হয়ে যেতে পারে। এই কারণে তো ডিপেন্ড করে যে অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে যে আপনি ফরওয়ার্ড মোডটা চালাবেন নাকি রিভার্স মোডটা চালাবেন। তবে 2 মোডেই অ্যাকুরেট রেজাল্ট পাওয়া সম্ভব, মানে অ্যাকুরেসিতে কোনো সমস্যা নেই, এফিসিয়েন্সিতে সমস্যা। আচ্ছা, ফরওয়ার্ড মোডটা দেখাই। আচ্ছা, ফরওয়ার্ড মোডের আইডিয়াটা বলি। ধরেন আমার কাছে এরকম একটা ফাংশন আছে, ইউ হইল এক্স আর ওয়াই এর ফাংশন, ভি হইল এক্স আর ওয়াই এর ফাংশন। আচ্ছা, তো ∂f/∂x কি জিনিস, এটা হইল ∂f/∂u, ∂u/∂x প্লাস ∂f/∂v, ∂v/∂x, রাইট? আচ্ছা, আর ∂f/∂y এটা হইল ∂f/∂u, ∂u/∂y প্লাস ∂f/∂v, ∂v/∂y। ওকে, তো আমরা রিভার্স মোডে যেটা করতেছিলাম আমরা বেসিক্যালি উপরের থেকে নিচে নামছি, অর্থাৎ আমরা ধরেন
এই ভ্যালুটা ক্যালকুলেট করছি, ডেল এফ বাই ডেল ইউ ক্যালকুলেট করছি, ক্যালকুলেট করে এই জায়গায় জমা করছি, এই জায়গায় ডেল এফ বাই ডেল ইউ জমা করছি, এই জায়গায় ডেল এফ বাই ডেল ভি জমা করছি, তারপরে এই জায়গায় হইলো ডেল ইউ বাই ডেল এক্স জমা করছি। আচ্ছা অ্যাকচুয়ালি গুণ দিয়ে জমা করছি, ডেল ইউ বাই ডেল এক্স মানে ডেল এফ বাই ডেল ইউ, মানে এইভাবে জমা করতে করতে আগাইতেছি। ফরওয়ার্ড মোডে যেটা করে সেটা হইলো আপনি নিচের থেকে উপরে যাবেন, অথবা এই গ্রাফে দেখলে ডান সাইড থেকে বাম সাইডে যাবেন। ওকে, অর্থাৎ এই মোডে আমরা এইটা আগে ক্যালকুলেট করি, এইটা পরে ক্যালকুলেট করি। ফরওয়ার্ড মোডে এইটা আগে ক্যালকুলেট করে আর এইটা পরে ক্যালকুলেট করে। ওকে, মানে আমরা এখন এফ এর থেকে এক্স এর দিকে আসতেছি, ফরওয়ার্ড মোডে এক্স এর থেকে এফ এর দিকে যাইতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা আইডিয়া, কেমনে করে এটা বলি। আচ্ছা এইগুলো মুছি, বাকি জিনিসপত্র মোছার দরকার নাই। ঠিক আছে, আচ্ছা ও ওকে, আচ্ছা ফরওয়ার্ড মোডে যেটা হবে এই জায়গায় স্টোর হবে ডেল ইউ বাই ডেল এক্স ওয়ান। ধরেন আচ্ছা ফরওয়ার্ড মোডে প্রথমত আপনি মাল্টিপল ভ্যারিয়েবল একসাথে চালাতে পারবেন না, একটা একটা করে ভ্যারিয়েবল ধরতে হবে। অর্থাৎ যখন এক্স ওয়ানের রেসপেক্টে গ্রেডিয়েন্ট বাইর করবেন তখন এক্স টুকে ইনঅ্যাক্টিভ করে রাখতে হবে। ইন সাম সেন্স এই রাস্তাটা ফরওয়ার্ড মোডে রিভার্সের ক্ষেত্রে তো এক্স ওয়ান আর এক্স টু ডেরিভেটিভ এক্স ওয়ান রেসপেক্টে গ্রেডিয়েন্ট একবারে বের হয়ে যাবে। সেম কেমনে, বেশি না? না এটা তো দুইটা ভ্যারিয়েবলের জন্য ডিফারেন্স বেশি মনে হইতেছে না, কিন্তু অনেক ভ্যারিয়েবল যখন থাকবে তখন অনেক বেশিই হবে। হ্যাঁ রিভার্সে কম হয় না, কম হয় এটার কারণ আছে, কারণ হলো আমার আউটপুট একটা, আউটপুট আবার যদি অনেকগুলো হইতো, ধরেন আপনার আউটপুট হইলো এফ আছে জি আছে, আপনি ইউ আর ভি থেকে ধরেন আরেকটা আউটপুট জেনারেট করছেন জি, তখন যদি জি এর রেসপেক্টে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতে চান তাইলে তখন আপনার এফ এর জন্য একবার গ্রাফটা রান করা লাগবে, জি এর জন্য আরেকটা রান করা লাগবে। হ্যাঁ দুইটা আলাদা ফাংশন তো, হ্যাঁ কিন্তু নিচেরগুলো যেহেতু সেম, মানে আমার জি এর জন্য আমি আলাদা আরেকটা গ্রাফ বানাবো না, আমি এই গ্রাফের থেকেই ধরেন জি বানায় ফেলবো, রাইট। তো তখন এফ এর জন্য একবার অ্যাকুমুলেশন রান করা লাগবে, জি এর জন্য একবার অ্যাকুমুলেশন রান করা লাগবে। কিরকম আসতে পারে? আচ্ছা ঠিক আছে দেখাবো। আচ্ছা এটা আগে শেষ করি। তো ধরেন আমি এক্স ওয়ানের রেসপেক্টে ডেরিভেটিভ ক্যালকুলেট করতে চাইতেছি, তো এক্স টু এর রাস্তাটাকে ইনঅ্যাক্টিভ রাখবো। আচ্ছা ইনঅ্যাক্টিভ রাখার পর রুল আসলে সেম আগের মতো, অ্যাকুমুলেশনের রুল যেটা ছিল সেইটাই। শুরু করব হইল 1 দিয়ে। আচ্ছা এই 1 আর আগে যেই 1টা লিখছিলাম এই দুইটা 1 সেম না, ঠিক আছে? এই 1টা হইলো আগে যেরকম এখানে 1 থেকে শুরু করছিলাম, ডেল এফ বাই ডেল এফ হইলো 1 ছিল, এইখানে এই 1টা রিপ্রেজেন্ট করে যে ডেল এক্স ওয়ান বাই ডেল এক্স ওয়ান। ওকে, এটা হলো অ্যালগোরিদম শুরু করার ভ্যালু। আচ্ছা না এরকম কোনো নিয়ম নেই, মানে আপনি যেটা আগে করতে চান সেটা করতে পারেন, এটা অসুবিধা নেই। ওকে, এই জায়গায় লিখব এই নোডের গ্রেডিয়েন্ট গুণ এই নোডের এই রাস্তার গ্রেডিয়েন্ট, হুইচ ইজ 1 ইন্টু 1। ওকে আচ্ছা হ্যাঁ এখন এক্স রাস্তা বন্ধ। ওকে আচ্ছা এবার এইখানে লিখবো এইটার গ্রেডিয়েন্ট গুণ এই রাস্তার গ্রেডিয়েন্ট, অর্থাৎ cos 1। ওকে আচ্ছা এখানে কি লিখবো? এখানে লিখবো এইটা গুণ এইটা প্লাস এইটা গুণ এইটা, অর্থাৎ 1 ইন্টু 1 প্লাস cos 1 ইন্টু 1। ওকে, মানে আগে পিছনের দিকে যেই কাজ করতেছিলাম এখন সামনের দিকে যে একই কাজ করতেছি।
ওকে, আচ্ছা, আর এখানে লিখবো হইলো এখন, এখানে এটা তো 1 হবে না, এটা হবে এইটা গুণ এইটা, e টু দি পাওয়ার 1 প্লাস সাইন 1 গুণ 1 ইন্টু 1 প্লাস কজ 1 ইন্টু 1। দেখেন আমাদের ডেল এফ বাই ডেল এক্স ওয়ান আগে যেটা ছিল এখন সেটাই আসছে, কিন্তু এখানে একটা ক্যাচ আছে, এখানে এখন শুধু ডেল এফ বাই ডেল এক্স ওয়ানটা আছে, মানে এক্স টুর কোনো ইনফরমেশন এখানে নাই। ওকে, এক্স টুর জন্য এইটা আবার রান করা লাগবে, তখন এক্স ওয়ান কি ইনঅ্যাক্টিভ করে ফেলতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, তো ডেল এফ বাই ডেল এক্স ওয়ান পাইলাম, এবার ডেল এফ বাই ডেল এক্স টুটা বাইর করি। ওকে, তো ডেল এফ বাই ডেল এক্স টু বাইর করার জন্য আমি এই রাস্তাগুলি ইনঅ্যাক্টিভ করে দিব, এই রাস্তা ইনঅ্যাক্টিভ। আচ্ছা, সেম আগের মতো আমার অ্যালগরিদমের সিড ভ্যালু হইল 1, এটাকে সিড বলে। আচ্ছা, এই নোডে লিখব 1 গুণ 1 ইকুয়ালস টু 1। আচ্ছা, এই নোডে লিখব 1, এই নোডের অ্যাকুমুলেটেড ভ্যালু গুণ এই রাস্তার অ্যাকুমুলেটেড ভ্যালু, রাস্তার গ্রেডিয়েন্ট ভ্যালু হুইচ ইজ 1 ইন্টু কজ 1। আচ্ছা, এই নোডে লিখব, এখন এই রাস্তা থেকে কোনো গ্রেডিয়েন্ট আসতেছে না, এই রাস্তা বন্ধ, তাইলে এইটা গুণ 1 হুইচ ইজ 1 ইন্টু কজ 1। আর এবার এখানে লিখব এই অ্যাকুমুলেটেড ভ্যালু গুণ এই রাস্তার ভ্যালু হুইচ ইজ ই টু দি পাওয়ার 1 প্লাস সাইন 1 গুণ কজ 1। দেখেন আপনাদের ডেল এফ বাই ডেল এক্স টু এইটাই আসছিল হয়তো। ওকে, হ্যাঁ, ওকে, তো ধরেন যখন রিয়েল লাইফে কোড করা হয় তখন, আচ্ছা এই রাস্তাগুলো এখন ইনঅ্যাক্টিভ কেমনে করবেন, কোডকে কেমনে বোঝাবেন? তো কোডকে বোঝানোর জন্য আসলে রাস্তাটাকে আলাদা করে ইনঅ্যাক্টিভ না করে যেটা করে যে এক্স টুর সিড ভ্যালু 1 দেয় আর এক্স ওয়ানের সিড ভ্যালু 0 করে দেয়। তো তখন মানে জিরোর সাথে, তখন নর্মালি যেমন অ্যাকুমুলেশন চালানোর কথা অমনেই চালায়, কিন্তু 0 সাথে 1 গুণ দিলে তো 0 হয়ে যাবে, তো বেসিক্যালি এই রাস্তায় কোনো গ্রেডিয়েন্ট আসবে না। ওকে, সব কেস বলতে মানে আমার যদি ফাংশনের উপর ডিপেন্ড করে লাইক অন্যরকম আসে না, মানে সব কিছুই কাজ করবে, কারণ আমরা যখন অ্যাকুমুলেশন স্টেপটা চালাই তখন ফাংশন কীরকম ছিল সেটা নিয়ে তো চিন্তা করি না। মানে ওই যে লাস্ট ক্লাসও বলছিলাম, ধরেন আপনি এই জিনিসগুলো ভ্যালু পাই গেছেন, তো এখন আপনার ফাংশন এফ কী ছিল ইউ কী ছিল এটা তো জানার দরকার নেই, আপনার এখন শুধু ডেল এফ বাই ডেল ইউ, ডেল ইউ বাই ডেল এক্স এইগুলো জানা আছে, এইগুলো দিয়ে ক্যালকুলেট করবেন। তো এইখানে 0 সেট করা মানে বেসিক্যালি আপনার ধরেন কোনো একটা রাস্তাকে, এই রাস্তাকে আমি 0 দিয়ে গুণ দিয়ে দিছি, এরকম একটা কাজ করা হয়েছে আর কি। ওকে, তো এফ আর ইউ এর ক্যারেক্টারিস্টিক্সের উপর অ্যাকুমুলেশন স্টেপটা ডিপেন্ড করে না, এফ আর ইউ এর ক্যারেক্টারিস্টিক্সের উপর ইন্টারমিডিয়েট যে গ্রেডিয়েন্টগুলো ক্যালকুলেট করছেন ওইগুলোর ভ্যালু কী আসবে সেটা ডিপেন্ড করে, কিন্তু অ্যাকুমুলেশন স্টেপে ওইটার কোনো চিন্তা ভাবনা করা লাগবে না আপনার। আচ্ছা, এবং একটা জিনিস খেয়াল করেন যে আমরা যদি ফরওয়ার্ড মোডে চালাই, ফরওয়ার্ড মোডে কিন্তু আমাদের কোনো ডাটা স্টোর করার দরকার নেই। কেন? দেখেন আমি যখন ফরওয়ার্ড মোড চালাইতেছি তখন এইটাকে 0 সেট করলাম, এইটাকে 1 সেট করলাম, মানে আমার ওই যে যেটা বলছিলাম যে আমি যত গ্রাফের সামনে আগাইতে থাকবো একটার পর একটা ভ্যালু ক্যালকুলেট করে 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 সামনে আগাইতে পারবো, রাইট? তো আমি যদি ফরওয়ার্ড মোড চালাই তাইলে আমার ইন্ডিভিজুয়াল স্টেপে, ধরেন ইন্ডিভিজুয়াল নোডে যে গ্রেডিয়েন্টগুলো জমা হইতেছে এটা সামনের নোডের উপর ডিপেন্ড করে না। ওকে, জাস্ট পিছনের থেকে যেই ডাটা আসছিল সেইগুলোর উপর ডিপেন্ড করে, তো আপনার কিছু স্টোর করা দরকার নাই কম্পেয়ার টু রিভার্স মোড। কারণ রিভার্স মোডে এই জায়গায় যে গ্রেডিয়েন্ট আসবে এটা কোন জায়গা থেকে আসবে, সামনের থেকে আসবে, পিছন থেকে আসবে না। তো আপনাকে একবার ট্র্যাভার্স করে ভ্যালুগুলো ক্যালকুলেট করে তারপরে পিছনে আগাইতে হবে। ফরওয়ার্ড মোডে যেহেতু সামনের ডাটার উপর ডিপেন্ড করে না, তাই আপনি একটার পর একটা আপনি গ্রাফ ট্র্যাভার্স করতে থাকবেন আর গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতে থাকবেন, করতে 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 একবারে জমা হয়ে যাবে। তো আপনার হ্যাঁ, তো ফরওয়ার্ড মোডের কোনো মেমোরি ফুটপ্রিন্ট নাই।
অথবা খুবই কম। কিছু ইন্টারমিডিয়েট ভ্যালু তো স্টোর করা লাগে, মানে আপনি ধরেন যখন এই স্টেপের ক্যালকুলেশন করতেছেন তখন তো এই স্টেপের ডাটাগুলো স্টোর করা লাগবে, কিন্তু দ্যাট ইজ মানে ধরেন নেগলিজিবল কস্ট কম্পেয়ার টু আপনার পুরা গ্রাফ স্টোর করা। বুঝাইতে পারতেছি? আচ্ছা, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস করি, সেটা হইল ধরলাম আমার এখন একটা মাল্টি আউটপুট ফাংশন দেওয়া, অর্থাৎ আই হ্যাভ আমার 3টা ফাংশন দেওয়া, ধরেন f1 f2 f3, 3টা ফাংশন হলে আমরা ডিফাইন করছি। তিনটা ফাংশন ডিফাইন করছি, ওকে। আচ্ছা, তো এখন ধরেন আমি এখানে তাহলে টোটাল গ্রেডিয়েন্টের সংখ্যা কত হবে? 6টা হবে। প্রত্যেকটা ফাংশন 2টা ভ্যারিয়েবলের ফাংশন। তো f1 এর জন্য f1 এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x1, f1 এর উইথ রেসপেক্ট টু x2, f2 উইথ রেসপেক্ট টু x1, f2 উইথ রেসপেক্ট টু x2, প্রত্যেকটার জন্য 2টা করে ডেরিভেটিভ, 2টা করে গ্রেডিয়েন্ট পাবো, টোটাল 6টা গ্রেডিয়েন্ট হবে। আচ্ছা, এখন এই 6টা গ্রেডিয়েন্ট ধরেন আপনি ক্যালকুলেট করতে চান, হোয়াট উড বি দ্য মোস্ট এফিশিয়েন্ট ওয়ে? একটা কাজ করতে পারেন যে 3টাকে আলাদা আলাদা ফাংশন চিন্তা করে 3টার জন্য 3টা কম্পিটিশনাল গ্রাফ বানাইলেন, তারপরে আপনার ইচ্ছা মতো ফরওয়ার্ড মোড বা রিভার্স মোড চালাইলেন, হয়তো রিভার্স মোড চালানোটাই সুবিধা হবে। আচ্ছা, কিন্তু এখানে কিছু আপনি আরও কিছু অপটিমাইজেশন করতে পারেন। দেখেন, সাইন x1 x2 এখানে ক্যালকুলেট করা লাগবে, কিন্তু এটা তো এখানেও ক্যালকুলেট করে রাখছিলাম। x1 x2 রাইট, x1 x2 এখানে ক্যালকুলেট করা লাগবে, কিন্তু এটা তো এখানে ক্যালকুলেট করছিলাম। তো আপনি এই ভ্যালুগুলো রিউজ করতে পারবেন। তো আপনি 3টা কম্পিটিশনাল গ্রাফ না বানায় একটা কম্বাইন গ্রাফ বানাইতে পারেন। কম্বাইন গ্রাফটা দেখতে কেমন হবে? ধরেন, আচ্ছা, কম্বাইন গ্রাফটা দেখতে হয়তো এমন হবে, হ্যাঁ রাইট। তো ফরওয়ার্ড মোড 2বার চালানো লাগবে, একবার x1 এর জন্য চালানো লাগবে, একবার x2 এর জন্য চালানো লাগবে। মানে যেহেতু x2 ইনঅ্যাক্টিভ, x2 গ্রেডিয়েন্ট আপনার দরকার না। মানে আপনার এম কি? আপনার এম তো সবগুলো গ্রেডিয়েন্ট লাগবে আপনার, ডেল এফ বাই ডেল x1, ডেল এফ বাই ডেল x2 বা যতগুলো ভ্যারিয়েবল আছে সবগুলো গ্রেডিয়েন্টই তো লাগবে। আচ্ছা, তাহলে এটা কেমনে বানাইতে পারবো? ধরেন আমি এখান থেকে আরেকটা ব্রাঞ্চ লাগাই দিলাম, এই ব্রাঞ্চে দিলাম লন, এটার নাম দিলাম f1, এটার নাম দিলাম f2। দেখেন, মানে অনেক সেভিংস হয়ে গেছে। আপনার আলাদা একটা কম্পিটিশন গ্রাফ বানানো হচ্ছে, আপনার জাস্ট কারেন্ট গ্রাফে একটা ব্রাঞ্চ অ্যাড করা লাগছে, শেষ, f2 বানানো শেষ। আর f3 বানাইতে হইলে আমি এখান থেকে একটা ব্রাঞ্চ দিব, শেষ, ওকে। আচ্ছা, এখন আচ্ছা আমরা এইটা বসাই, এটার ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো ব্যবহার করি, করি আপনার। আচ্ছা, এইটার আউটপুট তো সবগুলো শুরুতে 1 বলতে সিট ভ্যালু ওইটা ডিপেন্ড করবে আপনি ফরওয়ার্ড মোড চালাইতেছেন নাকি রিভার্স মোড চালাইতেছেন। আমি এখন জাস্ট মানে এই ভ্যালুগুলো ক্যালকুলেট করব, অর্থাৎ f2 এর ভ্যালু কত? আপনার v এর ভ্যালু হলো sin 1, তাহলে f2 এর ভ্যালু হবে ln of sin 1, আর f3 এর ভ্যালু হবে, এই ভ্যালুটা হলো 1, f3 ভ্যালু হবে cos 1। আর একটা কাজ করা লাগবে, গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করা লাগবে, সরি মানে আমরা তো ধরেন একটা গ্রাফের সাথে জোড়া লাগাইছি, কিন্তু আপনি যখন কোড করবেন তখন তো আপনি অরিজিনালি জানবেন যে আমার 3টা ফাংশনই করা লাগবে। তো সে গ্রাফ বানানোর সময় হইলো ভ্যালু
বসে দিবে। এটাও ডিপেন্ড করে যে আপনার ফরওয়ার্ড মোড চালাইতেছেন নাকি রিভার্স মোড চালাইতেছেন। যদি রিভার্স মোড চালান তখন আপনার গ্রাফ বানানোর সময় হয়তো ভ্যালু স্টোর করে রাখবে, কিন্তু ফরওয়ার্ড মোড চালাইতে গেলে আপনার তো ভ্যালু স্টোর করবে না। ওকে, আচ্ছা আরেকটা জিনিস করা লাগবে, সেটা হলো ডেরিভেটিভ ক্যালকুলেট করা লাগবে। তো এটা ডেরিভেটিভ কত, কজ ইউকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় সাইন ইউ, আর ইউ এর ভ্যালু কত 1, তাহলে ডেরিভেটিভ আসবে মাইনাস সাইন 1। ওকে, আর এখানে কি লন অফ ভি এর ডেরিভেটিভ 1/v, আর ভি এর ভ্যালু সাইন 1, তাহলে এটা ডেরিভেটিভ হলো 1/sin 1। ওকে, আচ্ছা এখন ধরেন কি চালাইতে চান, ধরেন ফরওয়ার্ড চালাইতে চাই, কথার কথা। তো ফরওয়ার্ড চালাইলে আমার সিট ভ্যালু দিব এখানে 1। আচ্ছা 1 দেওয়ার পর, আচ্ছা আমার অরিজিনাল ডাটাগুলো রিমুভ না করলেও হইতো। ওকে দেখ 1, তাহলে এই জায়গায় কি স্টোর হবে, এই ব্রাঞ্চ তো অফ, এইটা হলো 0, এই জায়গায় স্টোর হবে 1 × 1, এই 1 গুণ 1, এটা এই নোডে স্টোর হবে। আচ্ছা এবার এইখান থেকে 2 জায়গায় ভাগ হয়ে যাবে আর কি। আচ্ছা এখান থেকে এখানে আসবে, এখানে কি আসবে, এখানে আসবে হইলো 1 × -sin 1, 1 × -sin 1, which is -sin 1। আচ্ছা আমি একবারেই লিখি। ওকে, আচ্ছা এই নোডে কি আসবে 1 গুণ cos 1। ওকে, এই নোডে কি আসবে cos 1 গুণ 1/sin 1, cos 1 মানে cos 1/sin 1 আসবে আর কি। ওকে, আচ্ছা তারপরে আরও আগাইতে হবে, এখান থেকে এখন এখানে যাব, এখানে cos 1 গুণ 1 আর এখানে 1 গুণ 1, তাহলে এই জায়গায় আসবে 1 + cos 1। ওকে, আর এখান থেকে তারপর এখানে আসবো, এটা হইলো 1 + cos 1 গুণ e⁻1 + sin 1, শেষ। অর্থাৎ আপনার এই এক রানে দেখেন ∂f1/∂x1, ∂f2/∂x1 আর ∂f3/∂x1, তিনটা একবারে বাইরে হয়ে গেছে, বুঝছেন? তো ফরওয়ার্ড মোডে ওই যে বললাম যে আপনার কোনটা বেশি এফিশিয়েন্ট হবে, এটা ডিপেন্ড করে যে আপনার আউটপুট বেশি নাকি ইনপুট বেশি। এখানে ইনপুটের চেয়ে আউটপুট বেশি। x1 এর রেসপেক্টে ফরওয়ার্ড মোড রান করার ফলে আমার x1 এর রেসপেক্টে 3টা ডেরিভেটিভ একবারে বের হয়ে গেছে। আমি এরপর যখন x2 রেসপেক্টে রান করব তখন আমার x2 ডেরিভেটিভগুলো একবারে বের হয়ে যাবে। অর্থাৎ প্রথমে 3টা বাইর হয়েছে, পরে 3টা বাইর হবে, 3 + 3 6। আর যদি রিভার্স মোডে রান করেন তাহলে কি হবে, ধরেন f1 এর রেসপেক্টে যখন রান করবেন তখন এই দুটো ব্রাঞ্চ অফ করে দিতে হবে, তখন আপনার f1/x1 আর f1/x2 একবারে বের হবে, তখন 2 + 2 + 2 দুইটা করে ডেরিভেটিভ বাইর হবে। ওকে, দেখাবো এই কেসে ফরওয়ার্ডটা বেশি অপটিমাইজড, বেশি এফিশিয়েন্ট। হ্যাঁ, যদি স্যার আউটপুট যদি একটা আসে সেক্ষেত্রে রিভার্স হচ্ছে এফিশিয়েন্ট, যদি অনেকগুলো আউটপুট আসে তখন ফরওয়ার্ড। এইটাও ডিপেন্ড করবে, ধরেন অনেকগুলো আউটপুট আসলেই যে ফরওয়ার্ডটা বেশি এফিশিয়েন্ট হবে সেটাও নেসেসারি না। ধরেন আউটপুট 3টা, ইনপুট 6টা, সেই ক্ষেত্রেও রিভার্স বেশি এফিশিয়েন্ট হবে। ফরওয়ার্ডটা বেশি এফিশিয়েন্ট হবে তখনই যদি আপনার আউটপুট ভ্যারিয়েবলের নাম্বার ইনপুট ভ্যারিয়েবলের নাম্বার চেয়ে বেশি হয়। মানে আউটপুটের সংখ্যা একাধিক হইলেই যে ফরওয়ার্ড এফিশিয়েন্ট হবে সেটা না। ইনপুট বেশি হবে ইনএফিশিয়েন্ট, ভ্যারিয়েবল থেকে বেশি হয়ে যায়। আমরা কি নিউরালতে ইনপুট বেশি হবে, রাইট। এটা রিভার্সে দেখাবো, রিভার্সে আলাদা হবে। হ্যাঁ হ্যাঁ 3বার করা লাগবে আর কি, 3বারে করা লাগবে। তো তবে এটা হয়তো মানে আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে দেখেন মানে আমি অনেক কমপ্লিকেটেড জিনিসপত্র একবারে একটা গ্রাফের মধ্যে বসানো আছে, ঠিক আছে, এবং আপনি মানে একাধিক ডাইরেকশন থেকে জিনিসপত্র অ্যাক্সেস করতে পারবেন রিলেটিভলি ভেরি এফিশিয়েন্টলি। স্যার আপনি যে বলছিলেন যে র্যান্ডম ডিরেকশন হচ্ছে যে ডেরিভেটিভ না, এই টাইপের গ্রাফগুলো জাস্ট যে কোনো আমি র্যান্ডমলি ভেক্টর ভ্যারিয়েবল চুজ করে ফরওয়ার্ড। ভেরি গুড কোয়েশ্চেন। আচ্ছা ওকে ভেরি গুড কোয়েশ্চেন।
ধরেন আপনাদের এরকম বলছিলাম যে র্যান্ডম ডাইরেকশনে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করে জোড়া লাগায় একটা অ্যাপ্রক্সিমেট গ্রেডিয়েন্ট বানানো যায়। র্যান্ডম ডাইরেকশন বলতে ধরেন আপনার ইউ নামক একটা ডাইরেকশন আছে, হ্যাঁ, তো ইউ ডাইরেকশনে আমি গ্রেডিয়েন্ট বের করতে চাই, তো ওইটার তো ফর্মুলা আছেই, এবং এইটাও জানেন যে গ্রেডিয়েন্ট যেটা বের হবে ওইটা হইলো ইউ এর সাথে আমার ডেল এফ এর যে ডট প্রোডাক্ট সেটা বাইর হবে, সেই ভ্যালুটা বাইর হবে। আপনার অটোমেটিক ডিফারেন্সিয়েশনে এই ভ্যালুটাও ডাইরেক্ট ক্যালকুলেট করা যায়। কেমনে বলি, এটা মানে কি, এটা মানে হইল আমি u1 u2 u3 এই তিনটা লিখি, ডট ডেল এফ বাই ডেল x1 ডেল এফ বাই ডেল x2 ডেল এফ বাই ডেল x3। এই দুটো ডট প্রোডাক্ট করলে কি পাবো, u1 ডেল এফ বাই ডেল x1 প্লাস u2 ডেল এফ বাই ডেল x2 প্লাস u3 ডেল এফ বাই ডেল x3, রাইট। আচ্ছা, আমরা ধরেন যখন x1কে অন রাখতাম আর x2কে 0 করে দিতাম, তখন কি বাইর হইতো, ডেল এফ বাই ডেল x1 বাইর হইতো, আর বাকি সব 0 হয়ে যেত, মানে অন্য কম্পোনেন্টগুলো 0 হয়ে যেত। তো আমরা চাইলে, আচ্ছা এখানে তো তিনটা ভ্যারিয়েবল, আমি দুইটা ভ্যারিয়েবল দিয়ে করি। আমরা এমনও করতে পারি যে একটা অ্যাক্টিভ অন্যটা ইনঅ্যাক্টিভ, এরকম এক্সট্রিম কেসে না, যে ধরেন আমি x1কে u1 ইনিশিয়ালাইজ করলাম আর এইটাকে u2 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, তারপরে যদি আপনি গ্রাফটা রান করেন তাহলে এই ডেরিভেটিভটা একবারে বাইরে হয়ে যাবে, মানে ডট প্রোডাক্ট হিসাবেই আপনার ডাইরেকশনাল ডেরিভেটিভটা বের হয়ে যাবে। মানে যেটা হইতেছে, আমি যখন এইখানে 1 ইনিশিয়ালাইজ করতেছি, সিড ভ্যালুটা 1 এ দিচ্ছি, আর এখানে সিড ভ্যালুটা 0 দিচ্ছি। আচ্ছা, এটা আবার আপনাদের বলি, এই 1 আর 0 দেওয়া মানে কিন্তু এটা না যে x1 এর ভ্যালু 1 সেট করতেছি, আমি যেটা করতেছি সেটা হইল গ্রেডিয়েন্টের যে ইনিশিয়াল ভ্যালু সেইটাকে 1 সেট করতেছি, রাইট। তো এইটা বসাইলে বেসিক্যালি যেটা হয়, আপনাকে 1 0 এইটার সাথে গ্রেডিয়েন্ট ভেক্টরের ডট প্রোডাক্ট ক্যালকুলেট হয়। 1 0 সাথে এই গ্রেডিয়েন্ট ভেক্টর ডট প্রোডাক্ট করলে আপনি কী পাবেন, ডেল এফ বাই ডেল x1 পাবেন না, ওই যে ডেল এফ বাই ডেল x1 বাইরেছে। ওকে, তো আপনি যদি জাস্ট যে কোনো একটাকে অ্যাক্টিভ আরেকটাকে ইনঅ্যাক্টিভ এরকম না করে দুইটারই কিছু কিছু ওয়েট দিয়ে দেন, তখন যেটা হবে ওই কাজটা হবে, যে এই রাস্তার গ্রেডিয়েন্ট এই ভ্যালু দিয়ে ওয়েটেড হবে, এই রাস্তার গ্রেডিয়েন্ট এই ভ্যালু দিয়ে ওয়েটেড হবে, আর দুইটার যোগফল আপনি ফাইনাল আউটপুট হিসাবে পাবেন। কেন, এটা কি বুঝতে পারতেছেন? এটাও নেসেসারি না, মানে আপনি যা দেন ওইভাবে ওয়েটিং হয়ে যাবে এটা। ওকে, কারণ আমাদের ধরেন আমাদের কম্পিউটেশনাল গ্রাফ ট্রাভার্সালের সময় তো আমরা ধরেন মানে এই দুইটার যোগফল 1 হইতে হবে এরকম কোনো ইনফরমেশন ইউজ করিনি, রাইট। তো আপনি যা দিয়ে ইনিশিয়ালাইজ করেন তা দিয়েই এটা ওয়েটিং হয়ে যাবে। এই তো শেষ। এই ছিল অটোমেটিক ডিফারেন্সিয়েশন, ফরওয়ার্ড মোড, রিভার্স মোড, মাল্টি ইনপুট, মাল্টি আউটপুট। কোনো কোয়েশ্চেন? আচ্ছা, এটা একটু আপনাদের প্র্যাকটিস করতে হবে, মানে এটা জাস্ট ক্লাস লেকচার শুনে আর কি হবে না। ওকে, আপনারা নিজেরা প্র্যাকটিস করেন। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস শিট আমি এখনো বানানো হয় নাই, দিয়ে দিবনি। এটাই, আর কোনো প্রশ্ন নেই? কিভাবে প্রিপেয়ার করবেন? কয় মার্কের ভিড হবে? আপনাদের জন্য মিডের মার্কস হবে 20 থেকে 25। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, অনেক দাবি। ওই এক্স্যাক্টলি ওইগুলো দিব না, ওই ধরনের প্রবলেম দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। তো প্র্যাকটিস শিট
গুলার মতো প্র্যাকটিস করবেন। আপনার হইলো ওই যে ইম্পেরিয়াল কলেজের যেই ওই ফোল্ডারটা শেয়ার করছিলাম ওইটার মধ্যেও কিছু কিছু এক্সারসাইজ আছে, ওইগুলো প্র্যাকটিস করতে পারেন। আমি আরেকটা প্র্যাকটিস শিট দিব, প্র্যাকটিস শিটে যেরকম প্রবলেম আছে ওই ধরনের প্রবলেমই দিব। মানে কিছু নিউমেরিক্যাল পরিবর্তন থাকবে, নিউমেরিক্যাল স্কুইজে যেরকম করছি ওই রকমই আর কি। মানে নিউমেরিক্যাল মধ্যে বেসিক একই থাকবে, কিন্তু নাম্বারগুলো যেমন আপনি যেরকম প্র্যাকটিসে দিচ্ছেন ও এখানে আপনি 3 দিয়ে দিলেন এরকম আর কি। হ্যাঁ বলতে পারেন, যদিও 4 আর 3 মানে আমি এক্স্যাক্টলি এইভাবে বলতে চাইতেছি না। ধরেন আপনি হয়তো এরকম বলতেছেন স্যার প্র্যাকটিস শিটে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার ছিল, আপনি কি পরীক্ষায় x1 কিউব প্লাস x2 কিউব দিবেন নাকি? এখন পরীক্ষায় আমি e⁻x1 প্লাস সাইন x2 দিতে পারি, মানে বুঝাইতে পারতেছি, মানে কনসেপ্টটা সেম কনসেপ্টে ব্যবহার করা লাগবে। আপনার ফাংশনাল ফর্ম আলাদা আলাদা জিনিসপত্র এটা এরকম হইতে পারে। এখানে বলছে যে u1 u2 এটা ডেরিভেটিভ যোগ এটা হচ্ছে মানে এই ডিরেকশনাল ডেরিভেটিভ আছে না, এখানে যে আলাদা ডেরিভেটিভ আছে না, এটা যোগ হয় কিভাবে এই কম্পিউটারের ওই কোশ্চেনটা কি আছে? কার কোশ্চেনটা? উনার কোশ্চেনটা? আচ্ছা, এইটা যেটা ছিল মানে আমি ধরেন ডাইরেকশনাল ডেরিভেটিভ ক্যালকুলেট করতে চাই, তো এইটাও এই অটোমেটিক ডিফারেন্সিয়েশনের মাধ্যমে করা সম্ভব। ওকে, একটা করতে পারেন, সেইটা হইল যে আপনি আগে ∂f/∂x1 ক্যালকুলেট করতে পারেন ফরওয়ার্ড মোডে, যেমনে করার ইচ্ছা আপনার, তারপর ∂f/∂x2 ক্যালকুলেট করতে পারেন ফরওয়ার্ড মোডে। করার পরে তারপরে আপনার কাছে ওই যে u1 u2 এরকম একটা ভেক্টর আছে, অর্থাৎ এইটা ক্যালকুলেট করছেন, এইটাকে u1 দিয়ে গুণ দিবেন, এইটা ক্যালকুলেট করছেন, এটাকে u2 দিয়ে গুণ দিবেন, আপনি নিজে যোগ করবেন। আমরা যদি x1 x2 এটাকে আরেকটা ফাংশন হিসেবে বলে দেব, ব্রাঞ্চ হিসেবে অ্যাড করে দেব, রাইট, মানে কিন্তু এইটা করাটা দরকার নেই, মানে আপনাকে একবার গ্রাফ চালায় এইটা ক্যালকুলেট করা, আরেকবার গ্রাফ চালায় এইটা ক্যালকুলেট করা, তারপরে এই দুইটা ডট প্রোডাক্ট করা, তারপরে যোগ করা, এত কিছু দরকার নেই। আপনি একবার গ্রাফ চালিয়ে এটা করে ফেলতে পারবেন। সেইটা হইলো এইখানে সিডের ভিতরে u1 দিবেন আর এখানে সিডের ভিতরে u2 দিবেন। ওকে, মানে আমরা তো যখন অ্যাকুমুলেশন স্টেপটা চালাইতেছিলাম তখন এই নোডে আমি 1-এ ইনিশিয়ালাইজ করে দিয়েছিলাম, এই নোডটা 0-তে ইনিশিয়ালাইজ করে দিয়েছিলাম। তো আমরা চাইলে এটা 1 বা 0-তে ইনিশিয়ালাইজ না করে অন্য ভ্যালুতেও ইনিশিয়ালাইজ করে দিতে পারি, ধরেন আলফা বিটা দিয়েও ইনিশিয়ালাইজ করে দিতে পারি। তখন যেটা হবে সেটা হলো আপনার আলফা ∂f/∂x1 প্লাস বিটা ∂f/∂x2 ক্যালকুলেট হবে একবারে। তো আপনাকে এইটা একবার ক্যালকুলেট করে এইটা একবার ক্যালকুলেট করে হাতে যোগ করা লাগবে না, আপনি গ্রাফের মধ্যে দিয়ে একবারে করে ফেলতে পারবেন। x1 x2 থেকে ট্রান্সফারটাকে আবার অ্যাড করে নোড অ্যাড করে দিই, আরেকটা নোট যদি অ্যাড করেন, হ্যাঁ করতে পারেন, মানে x1 x2 থেকে এটা ব্রাঞ্চ নিয়ে আরেকটা নোড অ্যাড করে দেব, যোগ হয়ে যাবে। আচ্ছা পাবেন আচ্ছা, এখন এখানে যেটা হবে এটা আলফা প্লাস বিটা তৈরি হবে, আলফা ইন্টু এইটা প্লাস বিটা ইন্টু এইটা তৈরি হবে। শুরুতে x1 x2 আরেকটা ফাংশন নিয়ে যাবে। ও আচ্ছা, মানে এইগুলোই বুঝাই দিবেন এরকম কিছু বলতেছেন? মানে x1 x2 দাও এখানে অ্যাড করে দেওয়া দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, সেইটাও হইতে পারে, সেইটাও হইতে পারে। সেইটা কাজ করবে যদি আপনার দুইটার ওয়েট সমান হয়। ধরেন এইটাকে আপনি আলফা দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলেন, মানে যদি দুইটার ওয়েট আলাদা হয় তাহলে একই জায়গা থেকে যদি দুইটা ওয়েট যায় তাহলে তো দুইটা আলাদা আলাদা সেট করতে পারবে না। বুঝাইতে পারছি? আর কোনো প্রশ্ন? প্রজেক্ট দেখালে ভালো হতো। করতে দেওয়াটা হ্যাঁ স্যার, ল্যাবে একটা প্রজেক্ট হলো স্যার। আপনার প্রজেক্ট চান? জি স্যার। সবাই মনে চায় না। স্যার ইভ্যালুয়েশন নট স্যার, প্রজেক্ট কোন প্রজেক্ট স্যার? লেভেল বেস করে? হ্যাঁ, ল্যাবের টপিকের উপর বেস করে, মানে বাকিদের অভিমত কি? স্যার আমরা লেভেলই করে দিয়েছি, আমার ইন্টারেস্ট স্যার প্রজেক্ট করলে স্যার আসলে গ্রুপ করে করেছে, গ্রুপ আমি গ্রুপে খুব বেশি ইন্টারেস্টেড না, কারণ গ্রুপে কাজ মডারেট করা খুব প্যারা। ঠিক আছে, আপনারা কে কতটুকু কাজ করছেন এটা জাজমেন্ট করা খুব খুব কঠিন। আমি এতেশামের সাথে কথা বলে দেখবো নি ওর কি অভিমত,
যদি আপনারা সবাই প্রজেক্ট চান তাইলে হইতে পারে, একটা প্রজেক্ট দেওয়া যেতে পারে। আচ্ছা আমি এতে সময় সাথে কথা বলে আমাদের তো থার্সডেতে কোনো ল্যাব হলো না। হ্যাঁ লাস্ট থার্সডে ল্যাব হয় নাই, এই থার্সডে হবে, দেখা যাক। এতে সময়ের শরীর খারাপ। হ্যাঁ উনি মনে হয় আজকে সকালে গিয়ে নেয় না, আজকে সকালে ওনার একটা ক্লাস ছিল। সিগন্যাল প্রসেসিং ক্লাস নিচে যাই না তো, যাই না তো আমি, ওর সাথে দেখা হয় নাই আমার আজকে। দেখা নেই মানে আসলে যে আপনার যে ওই চারতলায় দেখা হয় এরকম কিছু এখানে আছে? না না আজকে হয়নি। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে ক্লাস একটু পরে আসছেন কে কে? আপনি এত লেট করছেন কেন? বুঝলেন না, আমার নিজেরই হইলো হাতের সমস্যা, সাথে আবার ঠান্ডা লাগতেছে। আপনিও লেট করছেন আজকে বেশ। স্যার এটা হচ্ছে স্যার ডেরিভেশনটা স্যার আপনি দেখেছেন ক্লাসে পুরোটা কেমন আসছে স্যার? না না মানে এই যে 2s। আচ্ছা আমি ক্লাসে যেটা দেখাইছিলাম যে আপনার যদি এক্স ট্রান্সপোজ এক্স এরকম একটা ফাংশন থাকে, এই ফাংশনের যদি গ্রেডিয়েন্ট নেন, এই ফাংশনের গ্রেডিয়েন্ট হইল এ প্লাস এ ট্রান্সপোজ এক্স, আর এ প্লাস এ ট্রান্সপোজ হইল আপনার এ এর সিমেট্রিক কম্পোনেন্ট, ওইখান থেকে লিখছি 2s। স্যার আপনি যে স্যার ইপিএল কলেজে স্যার এই কোর্সটা করলেন স্যার, আপনার রিয়েল অ্যানালাইসিস কতটুকু দেখেছেন? আমাদের অ্যাকচুয়াল কোর্স ম্যাথমেটিক্যাল ছিল, আপনাদের ম্যাথ একটু আপনি কমাই করে মানে আপনাদের ইম্পেরিয়াল যে নোটটা দিচ্ছিলাম আমাদের বেসিক্যালি ওই সবই পড়েছি। তো ওইখানে রিয়েলাইসিস খুব বেশি লাগে নাই, খুব বেশি লাগে নাই, আপনার ওই ওই লিমিট টিমিটের আইডিয়াগুলো লাগছে, কিন্তু করার রিয়েল অ্যানালাইসিস লাগে নাই। স্যার আমি কিন্তু সেকেন্ড সেমিস্টারে রিয়েল অ্যানালাইসিস করছি, অনেক খারাপ। আচ্ছা রিয়েল অ্যানালাইসিস আসলে আপনার অ্যাডভান্সড জিনিসপত্র পড়তে গেলে অনেক কাজে লাগে।